মধ্যবিত্তের ঘরে এমন একটি টুকটুকে লাল রঙের র‍্যাক থাকবে না, তা তো হতেই পারে না। আজকে এই র‍্যাকটা আমি গুছিয়ে নিব। কাপড়গুলো বেশ এলোমেলো হয়ে আছে। এই র‍্যাকটা আমি মূলত ব্যবহার করি আমার দুই বাচ্চার ছোটখাটো যেসব কাপড় প্রতিদিন ব্যবহার করে সেগুলো রাখার জন্য। এই ধরনের র‍্যাকের মধ্যে বাচ্চাদের যে নিয়মিত ব্যবহারের কাপড়গুলো রাখলে মায়েদের অনেক বেশি হেল্প হয়, কারণ বাচ্চাদের দিনে কয়েকবার কাপড় চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে এখানে ভাঁজ করে রেখে দিলে হাতের নাগালেই কাপড়টা বের করে পরিয়ে নেওয়া যায়। আরও অনেক ধরনের সুবিধা আছে। তো র‍্যাকগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, কমপক্ষে 6 মাস পর পরই এগুলো পরিষ্কারে হাত দিই। তো আজকে আমি চেয়েছিলাম প্রথমে এই ধরনের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল ছিল। র‍্যাকের পেছনের দিকে দেখলাম বেশ ময়লা। এটা পরিষ্কার করতে যতক্ষণ সময় লাগবে এর মধ্যে একে গোসল করিয়ে নিলে আমার সময়েরও যেমন সাশ্রয় হবে, র‍্যাকটাও চকচকে হবে। আমি বেশিরভাগ জিনিসই এভাবে পানি দিয়ে ডলে ডলে ধুয়ে ফেলি। হাতে ঘষে মেজে পরিষ্কার করলে জিনিসটা যতটুকু না সুন্দর হয়, এভাবে গোসল করিয়ে নিলে এগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। শীতের আগে আগেই আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। অর্ধেক পরিমাণ কাজ বাসার করা হয়ে গেছে। আসলে কাজ তো প্রতিদিনই নতুন হয়, এটা কখনোই শেষ হবে না। তবে যে কোনো সিজনের শুরুতে বা সিজনের শেষে সবাই একটু মোটামুটি বাসাটা পরিষ্কার করে নেয়। বাসার মধ্যে একটা চকমকে ভাব থাকলে আমাদেরই ভালো লাগে। রান্নাবান্নার কাজে যাওয়ার আগে মুমতাহিনার আব্বুর বেশ কিছু কাপড় ভিজিয়ে নিচ্ছি। রান্না শেষ হতে না হতেই এগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে, তখন আমি কেচে রোদে দিয়ে দিব। সপ্তাহের 7টা দিন কারোই একইভাবে কাটে না। এক একটা দিনের সৌন্দর্য একই রকম। এক একটা দিনে শরীর খারাপ লাগে, আবার কিছু দিনে কাজ করতে খুবই ভালো লাগে, মন খারাপ লাগে। এই ধরনের এক একটা দিনের ভেরিয়েশন এক এক রকম। আজকের দিনটিতে আমার অনেক বেশি অলস লাগছিল, যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে। সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে বা শরীর খুব খারাপ লাগছিল। তবুও বাসার আনুষঙ্গিক যেসব কাজকর্ম থাকে সেগুলো কিন্তু করতেই হয়। তাতে হাত না বসালে বাসাটা কেমন যেন মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে যায়। একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে দ্বিতীয় দিনে কাজের পালা 2-3 গুণ হয়ে যায়। যারা গৃহিণী আছে তারা এটা জানে। তাই যথাসম্ভব চেষ্টা করি শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, মোটামুটি সবকিছু একটু গুছিয়ে রাখার। শুধুমাত্র সংসারের প্রতি অনেক বেশি ভালোবাসা আন্তরিকতা থাকার কারণেই মেয়েরা এইভাবে কাজগুলো করে যায়। মেয়েদের কাজের ধরন এত বেশি, এত ভ্যারাইটি কাজের মধ্যে, যে 24 ঘন্টা সময়টা মেয়েদের জন্য অনেক কম হয়ে যায় কেউ যদি সবকিছু গুছিয়ে রাখতে চায়। কারণ নানা ধরনের কাজ, প্রত্যেকটা দিনই প্রত্যেকটা কাজ নতুন হয়। কাজ করতে করতে সবার মনেই একটু কষ্ট আসে, একটু রাগ আসে, বিরক্তি আসে, কিন্তু সেগুলো মেয়েরা নিমিষেই ভালোবাসার কারণে কাটিয়ে নেয়। ঘৃণার এই পৃথিবীতে ভালোবাসা হচ্ছে সেই বিপ্লব যে সকল বাধা কাটিয়ে তুলতে পারে। আমি এখানে আমার ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে, এটার উপরটা গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা বিভিন্ন ধরনের বই খাতা এলোমেলো করে রেখেছিল, দেখতে খারাপ লাগছিল, তাই যথাসম্ভব একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করলাম। তারপর চলে আসলাম রান্নায়। আজকে মাছ রান্না করব। এখানে 2 ধরনের মাছ, এক ধরনের বাইলা মাছ আর একটা হচ্ছে ছোট একটা মাছ, সম্ভবত এটাকে হাইসা মাছ বলে, আমার ভালো একটা মনেও নেই। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমি সবসময় এই ধরনের পাতিলের মধ্যে মাছ ধুই। এভাবে মাছ ধুলে মাছ ধোয়াটা সহজ হয়, পাতিলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ধোয়া যায়। অনেকে বাটির মধ্যে মাছ ধোয়, এটা ধুতে আমার অনেক বেশি কষ্ট হয়। আজকে মূলা ভাজি করব। মূলাগুলো বেশ কিছুদিন আগে আনা হয়েছে, উপরে চামড়াটা একটু কালচে হয়ে গিয়েছে। চামড়াটা একটু পিলার দিয়ে ছুলে নিচ্ছিলাম। মূলা দিয়ে অনেক অনেক আইটেম রান্না করা যায়, খেতেও খুব সুস্বাদু হয়। এই সবজিটা নিয়ে সবাই হাসাহাসি করলেও এটা খেতে কিন্তু বেশ মজার। আজকে আমি মূলাটা ভাজি করব। এই ভাজিটা আমি সব থেকে সিম্পল ভাবে করি, আপনাদের সাথে একটু শেয়ারও করব আজকে। আমি যথাসম্ভব কুচি করে কাটছিলাম, কারণ ভাজি করার সময় এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, তাই যতটা কুচি করে কাটা যায় তাতেই ভালো হবে। কুচি করার পরে দেখতে এত সুন্দর লাগে, কারণ ধবধবে সাদা, দেখুন অপূর্ব লাগছিল দেখতে। আমি ছড়ানো একটি থালায় নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, একটা পিকচার তুলেছি, দেখতে ভালো লাগছিল। মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম আর পাশেই আমি মূলাগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথমেই সব কিছু একসাথে দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়ার পরেই মূলা কুচিটা দিয়ে দিলাম, আর আনুষঙ্গিক যা কিছু মশলা প্রয়োজন, শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণটাও অনেক কম, কাঁচামরিচটাই বাড়িয়ে দিব। শুধু এই 2টা উপকরণ দিয়েছি আর দিলাম লবণ। খুব কম মশলায় আমি ভাজি করে নিব। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিব,
তাহলে আর পানি বের হয়ে যাবে না, একেবারে শুকনো শুকনো ঝরঝরে একটা ভাজি হবে। এভাবে গরম ভাতের সাথে খেতে বেশ মজা হয়। আমি এখানে কোনো প্রকার চিংড়ি মাছ, ডিম কোনো কিছু ব্যবহার করিনি, কিন্তু এভাবেও ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। 2 চুলায় রান্না বসিয়ে দিলে রান্নাটা খুব কম সময়ে হয়ে যায়। এখানে মাছ রান্না করতেও আর বেশি সময় লাগবে না। আমাদের বাসায় প্রত্যেকটা মাছই ভাজি করে খাওয়া হয়, কারণ বাচ্চাদের বাবা মাছ ভাজি না করলে খেতেই চায় না, তার কাছে কেমন যেন কাঁচা কাঁচা লাগে। তো তাই যথাসম্ভব চেষ্টা করি সব মাছই ভেজে রান্না করার। রান্নার পরপরই যে ধরনের হাঁড়িকুড়ি বের হয়েছে সবগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আজও সেম, হাঁড়ি পাতিল একবার জমিয়ে রাখলে এর সংখ্যা শুধু বাড়তেই থাকে, টাল পড়ে যায়। তাই যথাসম্ভব চেষ্টা করি সবকিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বেশিরভাগ সময় রাতের বেলা অনেক থালাবাটি জমা হয়, এটা যে কিভাবে হয় বুঝতে পারি না, কারণ সন্ধ্যায় যে কোনো একটা নাস্তা খাওয়া হয়, সেটার কিছু থালাবাটি আবার ভাত খাওয়ার পরে হাঁড়ি পাতিলগুলো যেমন খালি হয়ে যায়, সেটার একটা ধকল। অনেক কিছু ধোয়া মোছার কাজ করতে হয় প্রতিদিনই, সবার বাসায় সেম। ইদানিং খুব চেষ্টা করি যেন হাঁড়ি পাতিল কম নষ্ট করে রান্না করা যায়। লাস্টে ভাত বসিয়ে দিলাম, কারণ ভাতটা যদি আগেই রান্না করে রাখতাম ঠান্ডা হয়ে যেত। তাই গরম ভাত খাবো বলেই এভাবে লাস্টে রান্না বসালাম। আর রাইস কুকারে রান্না হতে খুবই কম সময় লাগে, অল্প সময়ে গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে যায়। যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করে তাদের অবশ্যই একটা রাইস কুকার থাকা উচিত। রাইস কুকারে রান্না করলে গ্যাসের পরিমাণ অনেকটাই সাশ্রয় হয়, তারপর নিজের কাজটাও অনেক অনেক সহজ হয়ে যায়। যারা রান্না করে তারা এই বিষয়টা জানে। আমি প্রথমেই বলেছিলাম আজ শরীরটা একটু অসুস্থ। তো আমার শরীর যদি কোনোভাবে একটু দুর্বল হয়, আমার ডান হাতটা এইভাবে কাঁপে। মাসেলগুলো কিভাবে কাঁপছে সেটা দেখি হয়তো বুঝতে পারবেন। 2 বছর আগে আমার বেশ জ্বর হয়েছিল, সেই জ্বরে আমার হাতের 2টা আঙুল একেবারে বাঁকা হয়ে গিয়েছিল জ্বরের তীব্রতার কারণে। তারপর থেকেই আমি এই জিনিসটা খেয়াল করছি যে আমার শরীর যদি একটু দুর্বল হয় তাহলে এইভাবে হাতের মাসেলগুলো কাঁপতে থাকে, আর আমার মধ্যেও একটা অস্বস্তি কাজ করে। খোকা বাবু দাঁড়িয়ে গেছে ফটোশুট করার জন্য, সে এখানে পরিপাটি দেখে বলছে আমাকে ছবি তুলে দাও। তারপর বিড়ালটাকে ধরে নিয়ে নখ কেটে দিলাম। এই ধরনের বিড়াল যাদের বাসায় আছে তারা জানে এই নখগুলো কতটা হিংস্র, আর কাটতে তো দিতেই চায় না। তাকে ধরে বেঁধে বসালাম। সপ্তাহের নখ সপ্তাহে কাটাটা তার জন্য বেশ কষ্টের। প্রায় 10 দিন পরে সে নখ কাটবে, তখন একটু স্বস্তি পায়। যখন দেখে নিজের নখেই নিজে ব্যথা পাচ্ছে তখন একটু শান্তভাবে বসে আর কি। আজকে দিনটা খুবই সিম্পল ভাবে কেটেছে, তেমন ভারী কোনো কাজ করিনি। এভাবেই সুন্দর হেসে খেলে দিনগুলো পার হয়ে যাচ্ছে। এই ছোট পিচ্চি বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি। বেশ কয়েক বছর পরে যখন আমি এই ভিডিওগুলো দেখব, আমার নিজের কাছেই হয়তো অবাক লাগবে যে এই দিনগুলো ছিল, বাচ্চারা এত ছোট ছিল। কারণ আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, তার ছোটবেলার ছবি দেখলে আমি কিছুটা উপলব্ধি করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।